সবাইকে স্বাগত জানাচ্ছি বৈশাখী টেলিভিশনের সাপ্তাহিক আয়োজন বিজনেস বাংলাদেশ অনুষ্ঠানে। সঙ্গে আছি আমি নুসরাত সাওম। দর্শক, আপনারা জানেন এই অনুষ্ঠানে আমরা দেশের ব্যবসা বাণিজ্য, এর সম্ভাবনা ও সাফল্য নিয়ে কথা বলি। আমরা আলোচনা করি দেশের অর্থনীতির বিভিন্ন বিষয় নিয়ে। সম্প্রতি ঘোষণা করা হয়েছে 2024-2025 অর্থ বছরের দ্বিতীয়ার্ধের মুদ্রানীতি। কেমন হলো এবারের মুদ্রানীতি, বাজারেই বা এর কেমন প্রভাব পড়বে, এমন নানান বিষয় নিয়ে আজ আমরা কথা বলবো। আর এই বিষয় নিয়ে কথা বলতে আমাদের স্টুডিওতে আমন্ত্রিত অতিথি হয়ে এসেছেন আইসিএবি এর সাবেক প্রেসিডেন্ট ও সিনিয়র পার্টনার ম্যাপস অ্যান্ড জে পার্টনার্স মোহাম্মদ শাহাদাত হোসেন এফসিএ। আমাদের আজকের বিষয় নতুন মুদ্রানীতির চ্যালেঞ্জ সমূহ। দেরি না করে চলে যাচ্ছি মূল আলোচনায়। স্বাগত স্যার, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনি ভালো আছেন। যেমনটি বলছিলাম যে আজকে আমাদের যে বিষয় সেটা হচ্ছে নতুন মুদ্রানীতির চ্যালেঞ্জ সমূহ, সেটা নিয়ে কথা বলবো। তার আগে আপনার কাছে আমি জানতে চাইবো যে এই যে মুদ্রানীতি, এটা মূলত কি এবং সেটার প্রয়োজনীয়তা কি, আমাদের অর্থনীতির উপর তার প্রভাবটা আসলে কিভাবে পড়ে? ধন্যবাদ আপনাকে। মুদ্রানীতি দেশের অর্থনীতিকে পরিচালনা বা গভর্ন করার যে বিভিন্ন রকমের টুলস বা হাতিয়ার বলা হয়, তার অন্যতম একটি হচ্ছে মুদ্রানীতি। অ্যাকচুয়ালি মুদ্রানীতি হচ্ছে মুদ্রার সরবরাহ ও যোগান বা এর চাহিদা অনুযায়ী সরবরাহ, এই বিষয়গুলোকে নিয়ন্ত্রণ করা। এবং এর মূল উদ্দেশ্য বা অবজেক্টিভটা হচ্ছে দেশের দ্রব্যমূল্য স্থিতিশীলতা রাখার একটা চেষ্টা আর কি। এছাড়াও আরও অনেক অবজেক্টিভ বা উদ্দেশ্য এই মুদ্রানীতিতে রাখা হয়, যেমন কর্মসংস্থান সৃষ্টি করা, তারপরে আপনার দেশে মানুষের সঞ্চয় বিনিয়োগের প্রবণতা সৃষ্টি করা, তারপর বৈদেশিক মুদ্রার রিজার্ভ, বৈদেশিক মুদ্রার বিনিময় হার স্থিতিশীল রাখা, রিজার্ভ স্থিতিশীল রাখা, এগুলাই হচ্ছে মূল উদ্দেশ্য এবং অবজেক্টিভস এই মুদ্রানীতির। তবে মূল বিষয়টি যেটা সাধারণত আছে সেটা হলো মূল্য স্থিতিশীলতা রাখা, দ্রব্যমূল্য স্থিতিশীল রাখার চেষ্টা করাটা হয়। সাধারণত যখন কোনো দেশের দ্রব্যমূল্য অধিক হয়ে যায়, উচ্চ মূল্যস্ফীতি বিরাজ করে, তখন মুদ্রানীতিতে একটা আছে যে কন্ট্রাকশনারি বা সংকোচনমূলক মুদ্রানীতি ব্যবহার করে এটাকে রোধ করার চেষ্টা করা হয়। আবার যখন স্বাভাবিক থাকে বাজারটা, হ্যাঁ দ্রব্যমূল্য অতটা খুব একটা বেশি নাগালের বাইরে যায় না, স্থিতিশীল আছে, তখন আবার কিছুটা এক্সপ্যানশনারি বা সম্প্রসারণমূলক মুদ্রানীতি নিয়ে বা দেশে কর্মসংস্থানের একটা সৃষ্টি করার চেষ্টা করা হয়। এটাই হচ্ছে মূলত মুদ্রানীতির মূল বিষয়। তার মানে মুদ্রানীতির অনেক বড় একটা প্রভাব আমাদের অর্থনীতির উপর আছে। মুদ্রানীতির অবশ্যই একটা প্রভাব আছে। এই যে আমরা বলছি নতুন মুদ্রানীতি, বলছি যে 2024-2025 অর্থ বছরের দ্বিতীয়ার্ধের মুদ্রানীতি, নতুন সরকার, নতুন বাস্তবতা, নতুন মুদ্রানীতি, আসলে কিভাবে মানে সবকিছু মিলিয়ে কেমন হলো? হ্যাঁ, আপনি জানেন যে আমাদের অর্থনীতি বিগত বেশ কয়েকটা সময় ধরে, বছর ধরে একটা অস্থিতিশীল অবস্থায় চলছিল। প্রচুর উচ্চ মূল্যস্ফীতি, যে মূল্যস্ফীতিটা প্রায় মানে 11%, কোনো কোনো সময় 11%কে এক্সিড করেছে, যা অত্যন্ত দুর্বিষহ একটা মূল্যস্ফীতি। সেই জিনিসটাকে রোধ করার জন্য নতুন সরকার একটা মুদ্রানীতি, শুধু মুদ্রানীতি নয়, আমি বলবো নতুন সরকার অনেকগুলো পদক্ষেপ গ্রহণ করার কাজ নিয়েছেন। তার ভিতরে একটা হচ্ছে ব্যাংকিং সেক্টরকে রিফর্ম করা, যে ব্যাংকে যে সমস্ত অনিয়ম ছিল সেগুলোকে রিফর্ম করার, এবং কর ব্যবস্থা, দেশে কর ব্যবস্থা অন্যতম একটি অর্থনীতির একটা অন্যতম মূল চালিকা শক্তি, সেটাকেও রিফর্ম করার একটা প্রচেষ্টা নতুন সরকার নিচ্ছে। যে সব মিলে এবং এখন একটা নতুন যে মুদ্রানীতি দিয়েছে সেখানেও গতানুগতিকের চেয়ে আমি অনেকটা পরিবর্তন লক্ষ্য করতে পারি। যেমন পূর্ববর্তী মুদ্রানীতিতে আমি একটা পয়েন্ট উল্লেখ করছি, পূর্ববর্তী মুদ্রানীতিতে লক্ষ্য করতাম আমরা যে সরকারের যে বাজেট ঘাটতির জন্য ব্যাংক থেকে অধিক পরিমাণ টাকা নেওয়ার প্রবণতা এবার কিন্তু অনেকটা কমিয়ে দিয়েছে। সেটাই আমি মনে করি যে এই নতুন সরকারের যে নতুন পরিকল্পনাগুলো, মুদ্রানীতি সহ অন্যান্য অর্থনৈতিক যে পদক্ষেপগুলি, এটা দেশের জন্য একটা ভালো অবস্থান নিয়ে আসবে বলে আমি প্রত্যাশা করি। অবশ্যই আমাদের জায়গা থেকে আসলে সেটাই প্রত্যাশা। আপনি ব্যাংকিং খাতের কথা বলছিলেন, ব্যাংকিং খাতের যে শৃঙ্খলা এই নতুন মুদ্রানীতিকে ফেরাতে পারবে বলে মনে করছেন কি? দেখুন, ব্যাংকিং খাতে তো আমাদের একটা ভয়াবহ অবস্থা বিরাজ করছে বিগত সরকারের সেই নানান রকম অনিয়ম কারণে। এখন বর্তমানে খেলাপি ঋণের পরিমাণ হচ্ছে 3,45,765 কোটি টাকা সর্বশেষ ডিসেম্বরের হিসাব অনুযায়ী। অর্থাৎ এটা প্রায় 20%-এর মতো, একটা দেশের সমস্ত ঋণের 20%ই হচ্ছে খেলাপি, অনাদায়যোগ্য। তাহলে এখান থেকেই বোঝা যায় যে ব্যাংকিং সেক্টরটার অবস্থা কি। শুধু 20% নয়, আমি লক্ষ্য করেছি এই মুদ্রানীতিতে এটা বলা হচ্ছে যে সঠিকভাবে হিসাব করা হলে এরা 30%-এর উপরেও চলে যেতে পারে। তাহলে এই যে একটা অবস্থা, সেই অবস্থায় এটাকে রোধ করার জন্য
মুদ্রানীতিতে বিভিন্ন পদক্ষেপের কথা বলা হয়েছে এবং ব্যাংকিং সেক্টরটাকে একটা নিয়ন্ত্রণে আনার জন্য, সুশৃঙ্খলতার ভিতরে আনার জন্য বিভিন্ন পদক্ষেপের কথাও এই মুদ্রানীতিতে দেওয়া হয়েছে। যেমন বলা হচ্ছে যে সমস্ত ঋণগুলা আদায়ের জন্য অর্থঋণ আদালতে রয়ে গেছে, সেই সমস্ত ঋণগুলাকে যাতে দ্রুত একটা সমাধা করা যায়, দ্রুত সিদ্ধান্ত গ্রহণ করা যায়, কিভাবে সেগুলোকে আদায় করা যায়, এরকম বিভিন্ন পরিকল্পনা বা বিভিন্ন পদক্ষেপ, দ্রুত পদক্ষেপ নেওয়ার জন্য ব্যাংকগুলোকে নির্দেশনা দেওয়া হয়েছে। এবং আমাদের যে ক্লাসিফাইড লোন বা খেলাপি ঋণগুলোকে নির্ধারণ করার যে পদ্ধতি, সেটাকে আমাদের দেশীয় অবস্থায় না রেখে ইন্টারন্যাশনাল পদ্ধতিতে কিভাবে এটাকে নির্ধারণ করা যাবে, সঠিক ওয়েতে করা যাবে, সেটার একটা পদক্ষেপ নেওয়া হয়েছে। দেখুন, আসলে ঋণ খেলাপি হওয়ার মূল কারণটা হচ্ছে যে ঋণটা যখন দেওয়া হয় তখন সঠিকভাবে দেওয়া হচ্ছে কিনা, এটাই হলো মূল। আমি পরবর্তীতে একটা লোন মানে ভালো জায়গায় না দিয়ে, যেখানে আমি মনে করি যে লোনটা আদায় হবে কিনা ভবিষ্যতে, সেই অবস্থা চিন্তা না করে যদি আমি ঋণ দিয়ে থাকি, তাহলে সেই ঋণ পরবর্তীতে খেলাপি হবে। সুতরাং তখনই আমাদেরকে বিবেচনা করতে হয় যে আমি কোথায় দিচ্ছি, ভালো জায়গায় দিচ্ছি কিনা, ভীষণ রকম দরকার। আচ্ছা, একটু জানতে চাইবো আপনার কাছে যে দ্বিতীয়ার্ধের এই মুদ্রানীতিতে অনেকগুলো বিষয়ের উপরে তো গুরুত্ব দেওয়া হয়েছে, সেই বিষয়গুলো কি কি? এখানে আমি যেটা দেখেছি, সবচাইতে বেশি গুরুত্ব দেওয়া হয়েছে আমাদের মূল্যস্ফীতিকে রোধ করার জন্য। দেখুন, আমি আগেও বলেছি যে আমাদের বিগত সময়ে একটা উচ্চ মূল্যস্ফীতি বিরাজ করছিল। সম্প্রতি কিছুটা, আগে যেটা 11% উপরে চলে গিয়েছিল, সেটা এখন লেটেস্ট অবস্থা অনুযায়ী 9.94% চলে আসছে, কিছুটা হ্রাস পেয়েছে। এই কিন্তু এটাও একটা অসহনীয় পর্যায়ে, এটা এত মূল্যস্ফীতি থাকে না। কি করে আমি একটা উদাহরণ দিয়ে বোঝাচ্ছি। যেমন নভেম্বর 2024 সালে আমাদের মুদ্রাস্ফীতির পরিমাণ ছিল 11.38%, আর মজুরি বৃদ্ধির হার ছিল 8.10%। তাহলে ডিফারেন্স কতটুকু? 3.28% হচ্ছে এখানে ডিফারেন্স। কি দুর্বিষহ অবস্থা, চিন্তা করেন। একজন মজুরি তার আগে যেখানে 100 টাকা পেত, 100 টাকা দিয়ে যে বাজারটা করতে যাইতো সেটা কিনতে লাগে তাকে 111 টাকা 38 পয়সা, আর তার রোজগার হচ্ছে 108 টাকা 10 পয়সা। তাহলে কিভাবে সেই জিনিসটাকে মানুষ করবে? সুতরাং এই মূল্যস্ফীতিটাকে রোধ করার জন্যই এই মুদ্রানীতিতে সবচাইতে বেশি গুরুত্বপূর্ণ রাখা হয়েছে। এবং আমি দেখেছি পরিকল্পনাও করা হচ্ছে যে আগামী জুন মাসের ভিতরে এটি 7 থেকে 8% ভিতরে নিয়ে আসার পরিকল্পনা করা হয়েছে। এখন আমি মনে করি যে বহির্বিশ্ব এই মুদ্রাস্ফীতির তো বিভিন্ন কারণ থাকে। কিছু কারণ থাকে কস্ট পুশ, অর্থাৎ জিনিসের দাম, উৎপাদন খরচই বেশি হয়ে যায়, সেক্ষেত্রে একটা মূল্যস্ফীতি ঘটে। অনেক সময় আছে ডিমান্ড পুল, অর্থাৎ জিনিসের চাহিদা বৃদ্ধি পায়, দাম বাজারে সবই ঠিক আছে, সব চাহিদাই বৃদ্ধি পেয়ে যাচ্ছে। আর একটা হচ্ছে ইম্পোর্টেড ইনফ্লেশন, অর্থাৎ আমাদের বহির্বিশ্বে দ্রব্যের মূল্য বৃদ্ধি পেয়েছে, আমরা যখন সেটাকে ইম্পোর্ট করতে যাই তখন সেটা দাম বৃদ্ধি পায়। এবং এটার মূল কারণ অনেক সময় কারণ ঘটে যে আমাদের যে বিনিময় হার, মুদ্রার বিনিময় হার, সেটা অনেক সময় আমাদের অর্থের মূল্য, আমাদের টাকার মান অনেক হ্রাস পেয়ে যায়। হ্রাস পেলে কি হয়, বেশি মূল্য দিয়ে সেটাকে আমদানি করতে হয়, বাজারে দ্রব্যমূল্য হয়। আমি আশা করি, প্রত্যাশা করি এই মূল্যস্ফীতিতে বিনিময় হার স্থিতিশীল রাখার একটা কথা বলা হচ্ছে, রিজার্ভের স্থিতিশীলতার কথা বলা হচ্ছে, এবং আমরা সবকিছু মিলিয়ে আমরা একটা আশা করতে পারি যে ভবিষ্যতে। এবার একটু জানবো যে দেশের অর্থনীতিতে বড় একটা চ্যালেঞ্জ হচ্ছে বৈদেশিক মুদ্রার যে বিনিময় হারের অস্থিতিশীলতা, সেইটা। তো এই অস্থিতিশীলতা আসলে মুদ্রানীতির ক্ষেত্রে আসলে কোনো ভূমিকা রয়েছে কিনা? জি, অবশ্যই মুদ্রানীতিতে ভূমিকা রয়েছে। এবং আমাদের এই মুদ্রানীতিতে বলা হচ্ছে যে আমাদের যে বিনিময় হার সেটা স্থিতিশীল রাখার চেষ্টা করা হবে। রিজার্ভের পরিমাণ, যেটা একদম আমাদের একটা অনেকটা কমিয়ে আশঙ্কাজনক অবস্থায় চলে গিয়েছিল, সেটাকে এখন উন্নত করে সেটাকে বাড়িয়ে একটা স্থিতিশীল পর্যায়ে আনার কথা বলা হচ্ছে। এবং বিভিন্ন পদক্ষেপের মাধ্যমে, বিভিন্ন পদক্ষেপ নিয়ে সেটাকে একটা পর্যায়ে অলরেডি এসে গেছে, তার ফল আমরা কিছুটা দেখতে পাচ্ছি। যেমন আমাদের এখন রিমিটেন্স, বৈদেশিক রিমিটেন্স, আমি যদি গত ডিসেম্বরের তথ্য অনুযায়ী বলি, তাহলে বিগত বছরের জুলাই ডিসেম্বর থেকে এবছরের জুলাই ডিসেম্বর পর্যন্ত প্রায় 27.6% রিমিটেন্স বৃদ্ধি পেয়েছে। এক্সপোর্টের ক্ষেত্রেও অনেকটা আশা দেখা যাচ্ছে। প্রায় আমাদের গার্মেন্টস রপ্তানির পরিমাণ বৃদ্ধি পেয়েছে প্রায় 13%, এবং অন্যান্য রপ্তানি মিলের মোট রপ্তানি পরিমাণ বৃদ্ধি পেয়েছে প্রায় 11%। সুতরাং এই যে রিমিটেন্স, আমাদের মূল
মূল আমাদের বৈদেশিক মুদ্রা আহরণের যে দুইটা সোর্স, একটা হচ্ছে রিমিটেন্স আর একটা হচ্ছে এক্সপোর্ট, দুইটা যেহেতু আমরা দেখতে পাচ্ছি যে বিভিন্ন সরকারের পদক্ষেপ, বাংলাদেশ ব্যাংকের বিভিন্ন মুদ্রানীতিতেই বিভিন্ন পদক্ষেপের কারণে অনেকটা উন্নতির দিকে যাচ্ছে, তো সুতরাং আমরা প্রত্যাশা করতে এবং এই বৈদেশিক মুদ্রা আমাদের দেশের অর্থনীতিকে স্থিতিশীল রাখা, দ্রব্যমূল্যকে স্থিতিশীল রাখা, সর্বোপরি অর্থনীতিকে স্থিতিশীল রাখার অন্যতম একটা উপাদান। সুতরাং আমি মনে করি যে মুদ্রানীতিতে যে পদক্ষেপগুলো নেওয়া হয়েছে বা কথা বলা হচ্ছে সেটি ভবিষ্যতে একটা ভালো ফল দিবে যদি সঠিকভাবে সেটাকে বাস্তবায়ন করা সম্ভব হয়। আমরা হয়তো অনেক কিছুই প্ল্যান করে রাখতে পারি, মুদ্রানীতি একটা প্ল্যানিং, আগামী 6 মাসের কিভাবে করা হবে, বিভিন্ন নীতিতে পলিসি দেওয়া হয়, সেগুলোকে সঠিকভাবে বাস্তবায়ন করতে পারলে আমাদের আশা করি যে একটা ডেভেলপমেন্ট তো প্রত্যাশা করতেই পারি আমরা। অবশ্যই। সরকারি খাতে ঋণের প্রবৃদ্ধির হার সেটা কমানো হয়েছে, তার মানে সরকারি ঋণের লাগাম টেনে ধরা হয়েছে। তো এতে কি দেশে কর্মসংস্থানের সুযোগটা বৃদ্ধি পাবে বলে মনে করছেন? এখন সেটা হচ্ছে সরকারি, এখানে আরেকটা কথা আছে, সরকারি ঋণের পরিমাণ কমানো হয়েছে। বাজেট ঘাটতিতে যে পরিমাণ টাকা নিয়ে ব্যাংক থেকে টাকা নিয়ে বাজেট ঘাটতি পূরণ করা হয় এবং বাজেটে যেটা রাখা হয়েছে, এই মুদ্রানীতিতে লক্ষ্য করা গেছে যে তার পরিমাণটা কমায় আনা হয়েছে। কমিয়ে আনার কারণটা হচ্ছে কি? কারণটা হচ্ছে যে বেসরকারি খাতে যেন সেই পরিমাণ সরবরাহ করা যায়, মুদ্রা সরবরাহ করা হয় তাদেরকে। কারণ টাকা যদি একবার সরকার বেশি নিয়ে যায় তার বাজেটের জন্য, তাহলে প্রাইভেট সেক্টর পাবে না। সেই জন্যই ওখানে কমিয়ে যাতে প্রাইভেট, যেমন প্রাইভেট সেক্টরে গত ডিসেম্বর পর্যন্ত আমাদের বৃদ্ধির হার ছিল 7.3%। সেটিকে এই মুদ্রানীতিতে প্ল্যান করা হচ্ছে যে প্রাইভেট ক্ষেত্রে মুদ্রানীতিতে প্রাইভেট সেক্টরে অর্থ সরবরাহ বা ঋণের প্রবৃদ্ধির পরিমাণ হবে 9.8%, অর্থাৎ প্রায় 2.5% বৃদ্ধি করবে। এই প্রাইভেট সেক্টরে যদি ঋণের পরিমাণ বৃদ্ধি পায় তাহলে কি হবে? আমরা আশা করতে পারি যে শিল্প কারখানা স্থাপিত হবে, নতুন অথবা পুরাতনগুলারই কর্মদক্ষতা বা এক্সপ্যানশন করবে, সম্প্রসারণ করবে। তাতে কি হবে? তাতে আমরা প্রত্যাশা করি যে কর্মসংস্থান বৃদ্ধি পাবে, উৎপাদন বৃদ্ধি পাবে, কর্মসংস্থান বৃদ্ধি পাবে। এই প্রত্যাশা নিয়েই সরকারি ঋণের পরিমাণ আমি মনে করি কমানো হয়েছে এবং আশা করা যাচ্ছে যে বেসরকারি খাতে, যেটা আমাদের বিজনেস মহলেরও প্রত্যাশা, যে ঋণকে আরো সহজলভ্য করা বা যাতে তারা ঋণের পরিমাণ পেতে পারে, যাতে তারা ব্যবসাতে সম্প্রসারণ করতে পারে, নতুন ইন্ডাস্ট্রি করতে পারে, সেই জন্য এই প্রত্যাশা করা হচ্ছে এবং সেই জন্য এটাকে কমানোর চেষ্টা করা হয়েছে। স্যার, আমরা কথা বলছি নতুন মুদ্রানীতির চ্যালেঞ্জ সমূহ নিয়ে। এই যে নতুন মুদ্রানীতি, একটা নতুন পরিবর্তন, নিশ্চয়ই পরিবর্তন হয়েছে, না হলে আমরা কেন বলছি? এই পরিবর্তনগুলো আপনার চোখে আসলে কিভাবে ধরা পড়ছে? জি, পরিবর্তন মানে মুদ্রানীতিতে যে মূল পরিবর্তনগুলা দেওয়া হয়েছে তাতে আমি গতানুগতিকভাবে পূর্ববর্তী মুদ্রানীতিগুলোতে লক্ষ্য করলে দেখা যাচ্ছে যে এই মূল্যস্ফীতিকে রোধ করার জন্য বেশ কয়েকটা লেখা আছে কন্ট্রাকশনারি, একদম সংকোচনমূলক মুদ্রানীতি। এবারের মুদ্রানীতিটাও তাই, অনেকটা কন্ট্রাকশনারি, সংকোচনমূলক হলেও একটা জায়গায় একটু পরিবর্তন বা ব্যালেন্স করার চেষ্টা করা হয়েছে। সেটা হচ্ছে ওই যে বেসরকারি খাতে ঋণের পরিমাণকে বৃদ্ধি করার চেষ্টা করা হয়েছে। সাধারণত কি হয়, মুদ্রানীতি সংকোচনমূলক থাকা হচ্ছে যে অর্থ সরবরাহের লাগাম টেনে ধরা। আমি উচ্চ মূল্য সুদের হার বেশি হবে, নীতি সুদের হার বেশি হবে, যার কারণে ঋণটা কম প্রবাহিত হবে। কিন্তু এই মুদ্রানীতিতে সংকোচনমূলক রাখা সত্ত্বেও প্রাইভেট সেক্টরে যাতে করে ঋণের পরিমাণটা প্রবাহিত বেশি হয় সে ব্যাপারে একটা গুরুত্ব দেওয়া হয়েছে, যেটা আমি ইতিপূর্বে বলেছি যে 7.3% গত বছরে ছিল, সেটা এখন বৃদ্ধি পেয়ে 9.8% করার পরিকল্পনা করা হয়েছে এই মুদ্রানীতিতে। আর একটা বিষয়ের বিপরীতে এখানে মনে করি গুরুত্ব সহকারে বিবেচনা আনা হয়েছে, সেটি হচ্ছে ব্যাংকিং সেক্টরকে একটা শৃঙ্খলার ভিতরে আনার জন্য আর কি। যেমন ব্যাংকিং সেক্টর এখন যেখানে মুদ্রানীতিতে বলা হয়েছে যে 30% অধিক প্রায় খেলাপি ঋণ হতে পারে। এই খেলাপি ঋণগুলোকে কিভাবে আদায় করা সম্ভব, কত দ্রুত আদায় করা যেতে পারে এবং ভবিষ্যতে কিভাবে ব্যাংকগুলো পরিচালনা করবে, বিভিন্ন রকমের কমিটি গঠন করা হয়েছে। একটা সিস্টেমের মধ্যে আনার জন্য মুদ্রানীতিতে অনেকগুলো বিষয়ের ব্যাপারে এবং পরিকল্পনার কথা মুদ্রানীতিতে যথেষ্টভাবে উল্লেখ করা হয়েছে। এগুলাই মূল একটু ডিফারেন্স। জনসাধারণের কাছে খুব গুরুত্বপূর্ণ একটি বিষয় হচ্ছে দ্রব্যমূল্য। সেই দ্রব্যমূল্য জায়গাতে পরিবর্তন এসেছে বলে মনে করছেন কিনা? পরিবর্তন আমরা তো অবশ্যই প্রত্যাশা করি, কিছু কিছু পরিবর্তন তো আসছেই। এখন যদি বাজার অবস্থা খেয়াল করি, ঠিক পূর্ববর্তী বছরের সময়কার
আমরা কিছু কিছু ক্ষেত্রে দেখতে পাচ্ছি, যেমন চিনির বাজার যদি খেয়াল করি তাহলে দেখা যাবে যে অনেকটাই যদিও এখনও উচ্চ পর্যায়ে আছে বাট অনেকটা কম আছে। এবং আমরা মনে করি যে এই যে জিনিসটা প্রত্যাশা করতে পারি বা কমার লক্ষণটা খেয়াল করতে পারি কোথায়, সেটা হচ্ছে যেগুলা ইম্পোর্টেড আইটেমে যখন আমাদের বিনিময় হার দেখা যায় যে আমাদের মুদ্রার মান যখন কমে যায়, যেমন বিগত 2 বছর আগেই তো আমাদের অর্থের 30% আমাদের মুদ্রা বিনিময় হার হ্রাস পেয়েছে, টাকার মান কমে গেছে, যার ফলে কি হয়েছে আমাকে 100 টাকা যে জিনিস আগে 100 টাকা আনতে পারতাম সেটা আনতে লাগে 130 টাকা লাগতো। সেই 130 টাকা অর্থাৎ তাহলে বাজারে দ্রব্যমূল্য অটোমেটিক বৃদ্ধি পাইছে। এখন আমাদের এই ডলারের মূল্য কিন্তু অনেকটাই এখন স্থিতিশীল। যখন স্থিতিশীল হয় তখন অ্যাটলিস্ট ইম্পোর্টেড দ্রব্যগুলো আমাদের আনলে দ্রব্যমূল্য অতটা বৃদ্ধি পাওয়ার সুযোগ থাকে না। তো এই স্থিতিশীলতা বজায় আছে বর্তমানেও, আমরা ভবিষ্যতেও এই থাকবে, বিশেষ করে ডলারের মূল্যর মান স্থিতিশীল থাকবে, তাহলেই বাজার অনেকটা স্থিতিশীল থাকবে আমাদের এবং একটা নিম্নগামী হবে। মানুষের যে দরকার, মানুষের যেটা প্রত্যাশা, মানুষের যে দৈনন্দিন চাহিদা মেটানোর যে দ্রব্যগুলো মূল্য হ্রাস পাওয়া, সেটা আমরা আশা করি কমে আসবে মনে হচ্ছে। এই যে নতুন মুদ্রানীতি 2024-25 অর্থ বছরের, এই নতুন মুদ্রানীতির কোনো নেতিবাচক দিক কি চোখে পড়ছে আপনার? নেতিবাচক দিক হচ্ছে একটাই, যে আমরা যেটা প্রত্যাশা করেছি, যা আমরা লিখেছি, যেমন আমরা প্রত্যাশা করছি যে আমরা জুলাই থেকে 7 থেকে 8% নিয়ে আসবো। এখন এই 7 থেকে 8% বর্তমান বিদ্যমান অলমোস্ট 10%, সেখান থেকে 2 থেকে 3% মূল্যস্ফীতি কমায় আনা, এটা যথেষ্ট চ্যালেঞ্জের বিষয়। অবশ্যই আমি এটাকে নেতিবাচক বলছি না, বলতে চাচ্ছি যে এইটাকে ওভারকাম করা, এটাকে বাস্তবায়ন করতে হলে যে পদক্ষেপগুলি আমাদের প্রয়োজন সেগুলি আমাদের যথাযথভাবে নিতে হবে এবং সেগুলো যেন আমরা বাস্তবায়ন করতে পারি। এই যে বাস্তবায়ন চ্যালেঞ্জ, এইটাকে যদি আমরা সঠিকভাবে নিতে পারি, একটা চ্যালেঞ্জ, এবং এটা আমাদেরকে জনগণের স্বার্থে অত্যন্ত প্রয়োজন এই চ্যালেঞ্জকে উত্তরণ করা, এটাই হচ্ছে আমার মূল কথা। এবং সেখানে জনসাধারণের সচেতনতাটাও কিন্তু ভীষণ, জনসাধারণের সচেতনতা এবং গুড গভর্নেন্স যে জিনিসটা, সেই জিনিসটাই আমাদের এখানে বাস্তবায়নের প্রয়োজন রয়েছে। একদম। দেশের প্রবৃদ্ধি অর্জনে এই মুদ্রানীতি আসলে কতখানি সহায়ক ভূমিকা পালন করতে পারবে বলে মনে করছেন? দেখেন, প্রবৃদ্ধি একটা দেশের জন্য প্রয়োজন। প্রবৃদ্ধি না হলে কর্মসংস্থান হবে না, কর্মসংস্থান না হলে আমাদের দেশে লক্ষ লক্ষ বেকার যুবক, তাদের জন্য অবশ্যই একটা ভবিষ্যৎ রাখতে হবে। কিন্তু আমাদের কথা আছে না, যে যেটা সবচাইতে গুরুত্বপূর্ণ, যেটা এখন মানে ক্রাইং নিড বলা হয়, সেইটাকে আগে মোকাবেলা করতে হয়। এই মুহূর্তে আমাদের ক্রাইং নিড বা অত্যন্ত প্রয়োজন হচ্ছে মূল্যস্ফীতিটা। সেইটা যখন আমি রোধ করতে দেবো, তখন প্রবৃদ্ধিটা কিছুটা হ্রাস পাবে। এই মুদ্রানীতিতে যখন প্রবৃদ্ধিটা ধরা হয়েছে 5.25%, এটিও বাস্তবায়ন করতে পারলে অবশ্যই আমরা আশা করি এটাতেও যথেষ্ট দেশবাসী, জনসাধারণ এবং দেশের উপকার আসবে। কিন্তু এই মূল্যস্ফীতিকে রোধ করতে গেলে প্রবৃদ্ধি কিছুটা হ্রাস পাবে। যখন এটা স্বাভাবিক পর্যায়ে আসবে তখন প্রবৃদ্ধি অটোমেটিক্যালি আবার বৃদ্ধি পাবে। এটাই হচ্ছে মূল কথা এখানে। জি, অসংখ্য ধন্যবাদ স্যার আপনাকে আমাদের আয়োজনে এসে সময় দেওয়ার জন্য, আপনার মতামত শেয়ার করবার জন্য। একেবারে শেষ পর্যায়ে আমরা চলে এসেছি, আপনার জন্য শুভকামনা রইল। আপনাকেও ধন্যবাদ, বৈশাখী টিভিকেও ধন্যবাদ। প্রিয় দর্শক, আজ এ পর্যন্তই। বিদায় নেবার আগে জানিয়ে দিচ্ছি, বৈশাখী টিভির সব অনুষ্ঠানের আপডেট পেতে ভিজিট করুন youtube.com/বৈশাখীtvbd এবং আমরা আছি ফেসবুক পেজেও। আমাদের ফেসবুক পেজ facebook.com/বৈশাখী-টেলিভিশন। এছাড়া বৈশাখী টিভি অ্যাপ ডাউনলোড করতে গুগল প্লে স্টোরে বৈশাখী টিভি লিখে সার্চ দিন। আগামী পর্বে নতুন কোনো বিষয়, নতুন কোনো অতিথিকে নিয়ে আবারও হাজির হব বৈশাখী টেলিভিশনের পর্দায়। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।